2011 সাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে প্রথম বিরাট কোহলির টেস্টে আবির্ভাব। তারপর থেকে নিজেকে প্রায় 55 অ্যাভারেজে নিয়ে গিয়েছিলেন বিরাট কোহলি। টেস্ট ব্যাটিং এ তার অ্যাভারেজ ছিল গড় 55 রানের। গত 5 বছরে সেই গড়ে ধস নেমেছে, 46-এর কাছাকাছি তার অ্যাভারেজ পড়ে গিয়েছে, সবটাই গত 5 বছর ধরে। টেস্ট টিমে তার জায়গা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে, তাকে আদৌ টেস্ট ধরে রাখা উচিত কিনা, রাখা ঠিক হবে কিনা। অবশেষে ইংল্যান্ড টেস্ট সিরিজের আগে নিজেই বিরাট কোহলি তার অবসর ঘোষণা করলেন এবং অনেকেই বলছেন একটি যুগ শেষ হয়ে গেল বিরাট কোহলির সঙ্গে। আমার সঙ্গে আইবি রয় রয়েছেন, প্রাক্তন রঞ্জি ক্রিকেটার। স্যার, ওয়েলকাম টু এনকেটিভি বাংলা। একটি যুগের অবসান নাকি এটা হওয়ারই ছিল? গত 5 বছর ধরে যেভাবে 55 থেকে 46-এ বিরাট কোহলির অ্যাভারেজ নেমে এসছে, তাতে কি এটা হওয়ারই ছিল? আজ না কাল এটা হতোই, এটা মানে একটা প্রসেসে ছিলই। কেন, রোহিত শর্মা চলে যাওয়ার পরে, রোহিত শর্মা যখন হঠাৎ রিটায়ারমেন্ট অ্যানাউন্স করলো, তো কোহলি এটা ব্যাপারটা দেখেছে, এটা ফিল করেছে কি ও নেক্সট টার্গেট লিস্টে আছে। আর কোচের গৌতম গম্ভীরের কিছু ভিউ পয়েন্ট, পারফরমেন্স না করলে এখন সিনিয়রদের স্ক্রুটনি করতে হবে এইসব কিছু কথাবার্তা ওরা, আর এরা তো অনেকদিন থেকে খেলেছে, হিন্টস পেয়ে গেছিল। তারপর রোহিত শর্মার সাথে সিলেক্টররা মিটিং করেছিল কিছুদিন আগে, তো ওইখান দিয়ে আরো পরিষ্কার হয়ে গেল। তো আমি ভেবেছিলাম ইংল্যান্ড সিরিজটা হয়তো বিরাট কোহলি যাবে, তো ইংল্যান্ড সিরিজটাতেও পুল আউট করলো। ভালোই একটা এক তরফ থেকে ওর কাছে এটা কারেক্ট ডিসিশন, কিন্তু এখন আমাদের একটা বিরাট বড় সেটব্যাক হয়ে গেল। ইংল্যান্ড সিরিজে এখন দুটো ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার, মানে আমাদের টিমের বলতে পারেন মেন পার্ট ছিল, দুটো ব্যাটসম্যান। রানে ছিল না, কিন্তু যাই হোক রোহিত শর্মা, বিরাট কোহলি, বিরাট নাম। এবার 36 বছর বয়সী একজন ক্রিকেটার, 36 ইয়ার্স অফ এজ, 30টা সেঞ্চুরি রয়েছে, মোর দ্যান 30 হাফ সেঞ্চুরিজ রয়েছে, অ্যাভারেজটাও খুব একটা খারাপ নয়, অ্যাবাউট 46 যদি আমি টেস্ট অ্যাভারেজ দেখি। 9000-এর উপর তার রান, ব্যাটে সে রান পেয়েছে, টেস্টে 9000-এর উপর রান পেয়েছে, প্রায় 126টা টেস্ট খেলেছে। এক্সপিরিয়েন্স ম্যাটার্স। সৌরভ গাঙ্গুলিকে নিয়ে গ্রেগ চ্যাপেলের সময় এরকম একটা কন্ট্রোভার্সি হয়েছিল, সচিন তেন্ডুলকার মাস্টার ব্লাস্টার, তাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল, এমনকি মহেন্দ্র সিং ধোনি, তাকে নিয়েও এরকম কন্ট্রোভার্সি হয়েছে। কিন্তু এই কন্ট্রোভার্সি চাপে বারবার সিনিয়র ক্রিকেটার্সরা, এক্সপিরিয়েন্স ক্রিকেটার্সরা তারা অবসর নেবেন কিংবা তারা এই চাপের মুখে নতি স্বীকার করবেন। ডাজ দিস রিফ্লেক্ট ভেরি নাইসলি ফর দ্য বিসিসিআই? দেখুন, এদের খেলার জগতের বাইরে এদের এত কন্ট্যাক্টস আছে, মানে কন্ট্যাক্টস কি কন্ট্রাক্ট বলবো, হ্যাঁ কন্ট্রাক্ট আছে, হ্যাঁ স্পন্সরস, এইগুলো এত বেশি আছে না, এরা এই জন্য খেলাটা ছাড়তে পারে না। খেলাটা ছাড়লে একটা ওই পার্টটা অনেকটা কমে যাবে। কিন্তু এখন মহেন্দ্র সিং ধোনির খেলার কি দরকার আছে? কোনো আছে দরকার? সিএসকে গ্রুপে লাস্ট, কিন্তু এদের খেলার বাইরের জগতে এত বেশি এদের স্পন্সরশিপ এসবগুলো আছে, এটাও অনেকটা এফেক্ট করে, এই জন্য এরা খেলা ছাড়তে চায় না। এবার এখানে যে 30খানা যার 100 রান সেঞ্চুরিজ, 30 সেঞ্চুরিজ, মোর দ্যান 31 হাফ সেঞ্চুরিজ, এবং তার থেকেও বড় যার 9000-এর বেশি টেস্ট রানস, ইজ দিস দ্য রাইট টাইম ফর বিরাট কোহলি টু গো? এটা কি একদম ঠিক সময়? না, একেবারে ঠিক সময়। কিন্তু ইংল্যান্ড সিরিজটা খেলে যদি একটু সাকসেস নিয়ে যদি রিটায়ার করতো তো আরো একটু ভালো হতো। কিন্তু ইংল্যান্ড সিরিজেও কিন্তু ওইখানে বোলার্সরা এত ডমিনেট করে, পেস বোলাররা এত বল নড়ে, তো ওইখানে সাকসেস রেশিও কি ছিল, 50-50 ছিল। হয়তো ভালো খেলে দিতে পারতো, হয়তো নাও খেলতে পারতো, আরো ডিটোরিয়েট করতো। তো ওইসব চিন্তা করে তারপরে এখন কিছু পয়েন্টস বলছে ফ্যামিলি টাইপ দিতে পারছি না, ফিটনেসেও একটু বয়স হয়েছে, তো যাই হোক পুরো মাঠে সারাক্ষণ মাঠে ব্যাটিং করে দৌড়ানো, তারপরে ফিটনেসের যতই হোক ফিটেস্ট ক্রিকেটার, কিন্তু এটা খেলার সময় তার এফেক্টটা পড়ে। এবার বিরাট কোহলি, we are talking about a cricketer who's given everything for the nation. এখানেই কোচ এবং প্লেয়ারের তাদের সম্পর্ক একটা বড় ফ্যাক্টর। It affects the game, it affects outside the game, it affects. গৌতম গম্ভীর আর বিরাট কোহলি লাস্ট 2 বছরে যদি দেখি সম্পর্কের, লাস্ট 2 বছর বললাম, সরি, লাস্ট 1 বছরে যদি দেখি আমরা সম্পর্কের অবনতি হয়েছে। ইন দ্য লাস্ট 2-3 মান্থস আমরা দেখেছি গৌতম গম্ভীরের কাছ থেকে একাধিক কমেন্ট এসছে, যেখানে একেবারে সিনিয়র প্লেয়ারদের ফিটনেস, তাদের পারফরমেন্স, তাদের রান গেটিং টেকনিক্স, এগুলো নিয়ে সরাসরি প্রশ্ন উঠেছে। এবার স্যার এখানেই বলবো, গ্রাজেস অর বেস্ট ম্যান ফর দ্য জব?
না না, ডিফারেন্সেস তো তৈরি হয়েছেই। রিসেন্ট টাইমসে যেমনি কিছু প্লেয়ার যারা ছিল তাদের খাওয়া দাওয়া স্পেশাল, বাসে যাওয়া টিমের সাথে যেত না, আলাদা সেপারেট করে যেত, হোটেলে তাদের ফ্যামিলি আলাদা থাকতো। কিছু তো জিনিসগুলো হয়েছে, ওইগুলো যখন টিম হেরেছিল লাস্ট একটা টুর্নামেন্টে, হারার পরে এটাকে পুরো বিসিসিআই স্টপ করে দিয়েছিল। তাতে গৌতম গম্ভীরের পার্ট আছে, গৌতম গম্ভীরও ইয়ে করেছে, কিন্তু গৌতম গম্ভীর আজকে আমি এক্ষুনি একটা পেলাম যে উনি একটা টুইট করেছেন, একটা টেক্সট করেছেন, চিকু তোমায় মিস করবো, চিকু আই উইল মিস ইউ। দেখুন, দিল্লিতে দুজনে দিল্লি ক্রিকেটার, ছোটবেলা থেকেই ওকে চেনে, কিন্তু দুজনের ভেতরে একটা কোল্ড ওয়ার ছিল, এটা তো সবাই জানে। এটা আমরা আইপিএলেও দেখেছি, যখন ও কেকেআর হয়ে খেলতো, ও যখন আরসিবি খেলতো, তখন একটা কোল্ড ওয়ার ছিল। যখন কোচ হয়ে গেল, ওইখানে ওকে অ্যাডজাস্ট করতে হয়েছে। অ্যাডজাস্টমেন্টটা করতেই হবে, কেন কোচ এখন কোচের এখন যখন সিনিয়র প্লেয়াররা পারফর্ম ওই লেভেলে দিতে পারছে না, তখন আরম্ভ হয়েছে স্টেটমেন্ট কিনা এবার আমাদের চিন্তা করতে হবে, এরা যদি পারফরমেন্স না করে তাহলে এদেরকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। এইসব যখন এসে গেল, তখন এরা ভাবলো it is the best time to go. No, we've seen some fantastic cricketers go down this line. Virender Sehwag, আমার মনে রয়েছে, Virender Sehwag, first player to get a double century. সেই Virender Sehwag, he had to go, Indian player. সচিন তেন্ডুলকর, মাস্টার ব্লাস্টার, যাকে এই মুহূর্তে গড অফ ক্রিকেট বলি আমরা, সেম কন্ট্রোভার্সির মাঝখান দিয়ে গিয়েছেন। একটা সময় ছিল সিরিয়াসলি সচিন তেন্ডুলকর যখন রিপিটেডলি ডাকসে চলে যাচ্ছেন, সিঙ্গল ডিজিটসে ওয়াকিং ব্যাক টু দ্য প্যাভিলিয়ন তখন করতে হয়েছিল, বাট দে অল কেম ব্যাক অ্যান্ড দে শোড দেয়ার ফর্মস। সৌরভ গাঙ্গুলি একদম জলজল করবে নামে, গ্রেগ চ্যাপেলের সঙ্গে সৌরভ গাঙ্গুলির যে দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বের ফলে ইট মেড হেডলাইন্স, বাট সেই সৌরভ গাঙ্গুলিও কিন্তু ঠিক তার অবসরের আগে হি প্রুভড হিজ পয়েন্ট, হি প্রুভড হিজ মেটাল। বিরাটকে কি আরেকটা চান্স দেওয়া উচিত ছিল? মেবি দিস ইংল্যান্ড সিরিজটা বিং আ প্লেয়ার আমি বলবো ইংল্যান্ড সিরিজটা হয়তো খেলা উচিত ছিল, কিন্তু হয়তো এই খেলাটা যদি অন্য দেশে হতো হয়তো চিন্তা করতো। ইংল্যান্ডে একটু কিন্তু ব্যাটিং, আপনাকে টপ ক্লাসে ব্যাটিং করতে হবে, ওইখানে বল এত নড়ে, ওইখানে যদি টেকনিক্যালি ডেফিসিয়েন্সি থাকে তাহলে ওইখানে হ্যান্ডেল করা একটু মুশকিল। আর বিরাট রিসেন্ট টাইমসে 2টো সেঞ্চুরি, 44টা টেস্টের পরে 2টো সেঞ্চুরি আছে, তো টেস্ট রেকর্ড তো খুব ভালো ওর দিকে বলছিল না। তো এইসব চিন্তা করে কিন্তু আইপিএল এ যেভাবে খেললো এবার, আমরা মনে করছিলাম কি হয়তো ওই ক্রিকেটটা টেস্ট লেভেলে যাবে, কিন্তু আইপিএল খেলাটা আবার একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন করবো, আর টেস্ট খেলাটা কিন্তু অন্য খেলা। মিস্টার একটা খুব ফান্ডামেন্টাল কোয়েশ্চেন করবো, এবং গত 2-3 বছর ধরে এই কোয়েশ্চেনটা রীতিমতো সর্বত্রই জোরালো ভাবে উঠে এসেছে। ওয়ান ডে, আগে আমাদের ফরম্যাট ছিল ওয়ান ডে অ্যান্ড টেস্ট ক্রিকেট। টেস্ট ক্রিকেট বলা হতো ধৈর্যের খেলা, অনেক বেশি ফিটনেস লাগে, অনেক বেশি এজিলিটি লাগে, অনেক বেশি পারফরমেন্স ড্রিভেন খেলা। ওয়ান ডে ওয়াজ ওয়েল, লিমিটেড ওভার্স গেম, ডে অ্যান্ড নাইট গেম, এন্ডস উইথ ইট। আইপিএল একটা পাওয়ার পারফরমেন্স 20 ওভারের লিমিটেড ওভার ম্যাচ, অ্যান্ড যেভাবে আইপিএল কে মার্কেট করা হয়, দ্য মানি দ্যাট কামস ইন উইথ আইপিএল আসার পর কি আমাদের পুরনো ফরম্যাটস লাইক টেস্ট অর ওয়ান ডেজ তাতে প্রভাব পড়েছে? তাতে পারফরমেন্সে মানে প্লেয়ারদের পারফরমেন্সে প্রভাব পড়েছে? অনেকটা পড়েছে। এখন দেখুন, এখন টেস্ট অনেক প্লেয়ার আছে আইপিএল খেলে টেস্ট টিমের সুযোগ পেয়ে গেছিল, কিন্তু ওইটা আগে ক্রাইটেরিয়া ছিল না। আগে ক্রাইটেরিয়া ছিল আপনাকে রঞ্জি ট্রফি ভালো খেলতে হবে, দলীপ ট্রফি ভালো খেলতে হবে, ইরানি ট্রফি ভালো খেলতে হবে, দেন ইউ উইল বি কনসিডার্ড ফর দ্য টেস্ট ম্যাচেস। কিন্তু এখন আইপিএল এ 4 ওভার বোলিং, 20 ওভারে ব্যাটিং সাকসেসফুল হয়ে গেল, ওইখান থেকে কিন্তু অনেক প্লেয়ার এবার ওইখানেও গেছে। কিন্তু ওই টেস্ট ক্রিকেটে কিন্তু সাকসেস পেতে গেলে কিন্তু আপনার ফরম্যাটটাকে অ্যাকসেপ্ট করতে হবে, আপনার খেলাকে চেঞ্জ করতে হবে। টেস্ট ম্যাচেস ধৈর্যের খেলা, ধৈর্যের পরীক্ষা। একেবারে যদি সহজ কথায় বলি, বাংলা কথায় বলি, ক্রিজে টিকে থাকার খেলা। ইট ডাজন্ট ম্যাটার হাউ মেনি সিক্সেস ইউ স্কোর, হাউ মেনি ফোর্স ইউ স্কোর, ইট ইজ হাউ মাচ টাইম ইউ স্পেন্ড অন দ্য ক্রিজ। রাহুল দ্রাবিড়, যাকে ওয়াল বলে হতো, সিমিলার একটা ক্রিটিসিজমের মাঝখানে মধ্যে দিয়ে গিয়েছিলেন যে পারফরমেন্স করতে পারছে না। সচিন তেন্ডুলকর সিমিলার ক্রিটিসিজমের মাঝখান দিয়ে গিয়েছেন, কিন্তু রাহুল দ্রাবিড় আমার মনে আছে সেই সময় দেখিয়ে দিয়েছিল কিভাবে একেবারে ক্রিজে টিকে থেকে উইকেট না দিয়ে একটা গেমের পুরো পরিবর্তন করা হয়। দিস ইজ এক্সপিরিয়েন্স। সামবডি উইল কাম ইন বিরাট কোহলির জায়গায়, একেবারে অনেক প্লেয়ার, কিন্তু যে প্লেয়ার আসবে probably will lack the experience যেটা বিরাট কোহলির আছে। মিস করবে, বিরাট কোহলির এক্সপিরিয়েন্স মিস করবে। এখন ইংল্যান্ডের প্লেয়াররা যখন ইন্ডিয়ার সাথে খেলতে নামবে, তখন তো রোহিত শর্মা আর বিরাট কোহলির যে একটা ভ্যাকিউম ক্রিয়েট করে দিল, ওটাকে তো ইমিডিয়েটলি
ফুল করা যাবে না, ওটাকে করতে গেলে টাইম লাগবে। তো এখন যারা আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের অনেক আপকামিং প্লেয়ার আছে যারা ওই জায়গাটা নিতে পারে, কিন্তু ওদের মতন ওই সাকসেস রেট আস্তে আস্তে কিন্তু সময় লাগবে। এই মুহূর্তে যারা ইয়াং প্লেয়ার্স আছে, আমি আমি একদমই বলবো না, এই ধৃষ্টতা রাখবোই না যে যদি কেউ বিরাট কোহলির জায়গা নিতে পারে, ইটস নট পসিবল। কেউ আজ পর্যন্ত সচিন তেন্ডুলকরের জায়গা নিতে পারেননি, কেউ আজ পর্যন্ত সৌরভ গাঙ্গুলির জায়গা নিতে পারেননি, মহেন্দ্র সিং ধোনির জায়গা নিতে পারেননি। অবভিয়াসলি বিরাট কোহলির জায়গা নেওয়া খুব সমস্যা, কিন্তু এগুলো হয় না। বাট ইজ দেয়ার এনিবডি হু দি ইন্ডিয়ান টিম শুড লুক আপ টু, যার দিকে তাকিয়ে রয়েছে এই মুহূর্তে? এখন দেখুন, এখন সাই সুদর্শন বলে লেফটি প্লেয়ারটি আছে, ওটা এখন ভালো আছে। ঋতুরাজ গায়কোয়াড় আছে। এখন সরফরাজ খান আমাদের টেস্টে খেললো, 2টো ম্যাচ খেললো, 2টোতে সাকসেসফুল, কিন্তু বাদ দিয়ে দিল। অনেক প্লেয়ার আছে এখন সুযোগ পাওয়ার, আমাদের অভিমন্যু ঈশ্বরান আছে। তো ওদের কাছাকাছি পৌঁছতে পারবে না, কিন্তু চেষ্টা তো করতে হবে। এখন দুজনের রিপ্লেসমেন্ট তো কিছু না কিছু তো ইন্ডিয়ান টিমকে করতেই হবে। এবার এই যে দুজন নেই, রোহিত শর্মা নেই, বিরাট কোহলি নেই, প্রভাব পড়বে? অনেক পড়বে, ইংল্যান্ড সিরিজ অনেকটা পড়বে, ইংল্যান্ড সিরিজেই পড়বে। ইংল্যান্ড সিরিজে এই দুজনের কে কভার আপ করতে গেলে 4টে ব্যাটসম্যান লাগবে, 4টে ব্যাটসম্যানের পারফরমেন্স লাগবে, এক্সট্রা পারফরমেন্স যাদের কভার আপ। হয়তো এরা সাকসেস নাও পেতে পারতো, কিন্তু নাম, এত বড় নাম, বোলার যখন বল করতে আসবে তখন 10বার চিন্তা করবে, আমি রোহিত শর্মাকে বল করছি, আমি বিরাট কোহলিকে বল করছি, আমার লুজ বল করলে কিন্তু এরা ছাড়বে না। এই প্রেশারটা থাকবে না, এই প্রেশারটা থাকবে না, একেবারে থাকবে। এখন ইংল্যান্ডে যদি জো রুট না খেলে, ইংল্যান্ডে হ্যারি ক্রুক না খেলে, তাহলে তো আমাদেরও বোলাররা তো একটা এক্সট্রা এনার্জি পেয়ে যাবে। এদের অভাব এখন আমরা কিছু টেস্ট সিরিজে মিস করবোই। নাও কামিং টু ওয়ান ডে, শুধু টেস্ট থেকে অবসর নিয়েছে, বাট হিল বি প্লেইং ইন আদার ফরম্যাটস। আপনি যেটা বলছিলেন যে আজকাল প্লেয়ারদের এত এন্ডোর্সমেন্টস থাকে, এত ডিলস থাকে, যে তাদের খেলা পুরোপুরি ভাবে ছাড়াটা সমস্যা, ছাড়তে পারে না। রাইটলি অ্যাজ ইউ পয়েন্ট আউট, ওয়ান ডে কেন, কি দরকার ওয়ান ডে খেলার এখন? হোয়াট ইজ দ্য ইউজ? আপনার কি কোথাও মনে হয় যে এই একের পর এক এন্ডোর্সমেন্টস কিংবা এন্ডোর্সমেন্টস যে চাপগুলো আসে, কোথাও একটা প্লেয়ারের পারফরমেন্স তার উপরও জোর দেয়, তার উপরও প্রভাব ফেলে? কারণ গত 5 বছরে যদি দেখি, বিরাট কোহলির অ্যাভারেজ 55 থেকে যে 46-এ পড়েছে, তার একটা বড় কারণ কিন্তু তার পারফরমেন্সে ল্যাক করা, তার রান না পাওয়া, ব্যাটে রান না আসা। ব্যাটে রান না পাওয়া প্লাস যেহেতু বিরাট কোহলি আমাদের ইন্ডিয়ান সিলেক্টররা কিন্তু অনেক যথেষ্ট সুযোগ দিয়েছে, এইটা কিন্তু অন্য প্লেয়ারের ক্ষেত্রে কিন্তু এটা হতো না, অনেক দিন আগে বাদ পড়ে যেত। কিন্তু যেহেতু এটা বিরাট কোহলি, এটা রোহিত শর্মা, তো এরা ক্যারি ফরওয়ার্ড করে গেছে, আজ নয় কাল করবে, করেছে। 5টা টেস্টে পরে একটা করে। একেবারে একদম শেষ লগ্নে পৌঁছে গিয়েছি, আর দুটো মাত্র প্রশ্ন নিতে পারবো আমি। আমার একটাই প্রশ্ন থাকবে যে এই সময় যখন বিরাট কোহলি অ্যাকচুয়ালি অ্যানাউন্সেস হিজ রিটায়ারমেন্ট অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ এ প্লেয়ার, কিভাবে দেখছেন 2011 থেকে 2025 এই লম্বা সময়টা অ্যাজ এ প্লেয়ার বিরাট কোহলি? অ্যাজ এ প্লেয়ার বিরাট কোহলির কোনো মানে কম্পেয়ার নেই, যেমনি সচিন তেন্ডুলকারের কোনো কম্পারিজন নেই বিরাট কোহলির। ওর এরিয়াতে হি ইজ দ্য বেস্ট, ফিটনেস কোনো জবাব নেই। আর ইনভলভমেন্ট, ওর মতো ইনভলভমেন্ট কিন্তু আমরা আজ অব্দি কোনো প্লেয়ারকে দেখিনি। ম্যাচে এতটা ইনভলভ হয়, যে আইপিএল হোক কি ওয়ানডে হোক কি টেস্ট হোক, ওর মতো ইনভলভমেন্ট কিন্তু কোনো প্লেয়ারের কাছে আমরা দেখে নিই, আর হয়তো আর পাবো। এর পরবর্তীতে কোচিং সিনারিওতে বিরাট কোহলির আশা এখন অনেক দূর, এখন তো ওরা ওয়ানডে খেলার প্ল্যানে আছে, দেখা যাক ওয়ানডেতে সিলেক্টররা কিভাবে কনসিডার করে। এত ইমিডিয়েটলি তো ইন্ডিয়ান তো এত ক্রুয়েল না, এত ক্রুয়েল না কি হঠাৎ বাদ দিয়ে দেবে। তো ওয়ানডেতে হয়তো ওয়ানডেতে খেলবে, কিছু সিরিজ খেলবে, কিন্তু পারফরমেন্স রাখতে হবে। আর আপনি একবার ওই সিনারিও থেকে বেরিয়ে গেলেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, আপনার ওই লেভেলটাকে ধরে রাখতে কিন্তু ডিফিকাল্ট হবে। আমাদের ধোনি 36 years of age, 30 centuries under his belt, 31 half centuries under his belt, 9000-এর উপর রান টেস্ট ক্রিকেটে, আমি বলছি 126টা টেস্ট ক্রিকেট খেলেছে। সে ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছে, খেলবে না। ওয়ানডে ইন্টারন্যাশনালস খেলবে, টি20 খেলবে, মোস্ট প্রবাবলি আইপিএল খেলবে, টি20 খেলবে না, আইপিএল খেলবে এবং ওয়ানডে ইন্টারন্যাশনালস খেলবে। ফর্মে তো এফেক্ট পড়বে, অনেকটা পড়বে। আপনি জ্বলন্ত এক্সাম্পল ধোনি আছে, দেখুন না, ধোনি তো কোনো ক্রিকেট খেলে না, খালি আইপিএল এর জন্য সারা বছর তৈরি থাকে, না লোকাল ডোমেস্টিক ক্রিকেট খেলে, না অন্য কোনো ক্রিকেট খেলে, ওই আইপিএল খেলে। এফেক্ট হচ্ছে, টিম এফেক্ট হচ্ছে, ওর নিজেরও এফেক্ট হচ্ছে। কিন্তু ধোনি এন্ডোর্সমেন্ট আছে, এত কিছু আছে, এরাও ছাড়তে চাইছে না। বেশ, অনেক ধন্যবাদ। মিস্টার আইবি রয় ছিলেন আমাদের সঙ্গে, প্রাক্তন রঞ্জি প্লেয়ার বাংলার। আর আজ কথা বলছিলেন আপনাদের বিরাট কোহলির
টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে। ওয়েল, চিকু's gone, but he is one of the greatest of all time. Greatest of all time বলতে পারবো না, but one of the greatest of all time. কিন্তু গত 5 বছরে ব্যাটে রান না আসা কিংবা রানের খরা তার অ্যাভারেজকে যেভাবে নামিয়ে এনেছিল, যেভাবে বারবার সিলেক্টরদের সঙ্গে, যেভাবে বারবার কোচের মুখে সিনিয়র প্লেয়ারদের স্ক্রুটিনির কথা বলা হচ্ছিল, সেখান থেকে কোথাও এই সিদ্ধান্ত যে একদিন আসবে, খুব তাড়াতাড়ি আসবে, এইটা সবাই ভেবেছিলেন, কিন্তু ইংল্যান্ড টেস্টের আগে আসবে সেটা হয়তো অনেকে ভাবতে পারেননি। ভালো থাকবেন, ভালো রাখবেন, এন্ড ফর লেটেস্ট নিউজ আপডেটস দেখতে থাকুন এনকে টিভি বাংলা।